গণ অধিকার পরিষদে ঝামেলা লাগছে, ঝামেলা লাগারই কথা ছিল, কিন্তু গণ অধিকার পরিষদের এই যে ঝামেলাটা যেটা বাইরে এসে গেছে তার অনেক বড় ঝামেলার উপরের অংশ, যাকে বলা যায় টিপ অফ দ্য আইসবার্গ। এটা নিছক নুরু বা রেজা কিবরিয়ার ঝগড়া না। আমাকে অনেকে বলছেন যে আমি যেন গণ অধিকার পরিষদের এই নুরুদের ফ্যাকশনের পক্ষে দাঁড়াই, কারণ ওরা আমাকে পছন্দ করে, আমিও তরুণদের পছন্দ করি, ভালোবাসি। তাই আমার উচিত যে ওরা কি বিপদটা তৈরি করছে সেই বিপদগুলোকে তাদের কাছে যতটা সম্ভব খুইলা বলা। আমার মতো অনেকে এই তরুণদের সম্ভাবনায় আস্থা রাখছিলেন, নৈতিক সমর্থন দিছিলেন, তাদের আস্থা বিশ্বাসের মূল্য দিতে তারা নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। এটা আমার মতো অনেকের কাছেই বেদনার। এই ঘটনার সেন্সিটিভিটি এমন যে আমি সব কথা খুলে বলতে পারবো না, কিন্তু এর শুধু সেন্সিটিভিটি না, লিগাল দিকও আছে। তাই আপনাদের কিছু জিনিস বুঝে নিতে হবে। তাতে হয়তো আমার ভিডিও দেখে যত মজা পাইতেন, আগে যত স্যালসালিয়া বুঝে যেতেন সবকিছু, তত মজা থাকবে না বা স্যালসালিয়া বুঝবেন না, অনেক কিছু বুঝে নিতে হবে। আমার কথার ইন বিটুইন অনেক মানে আছে, সেগুলো বুঝে নেন। আসেন আমরা আগে দেখি গণ অধিকার পরিষদ আসলে কি। আমরা জানি সফল কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বই গণ অধিকার পরিষদ গঠন করছে। আমরা অনেকেই এই তারুণ্য যেন আরো বড় বিজয়ের লক্ষ্যে ধাবিত হইতে পারে সে আকাঙ্ক্ষা করছিলাম। আমাদের এই সৎ আকাঙ্ক্ষাকে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা সন্দেহের চোখে দেখছে, কিন্তু অনেকে তো বলছেই যে আপনারা মাঠে নামতে পারেন না নিজেরা, আর এই কোটা সংস্কার আন্দোলনের ছেলে মেয়েদের কাঁধে চাইপা ক্ষমতায় যাইতে চান। মানে তারা এমন মনে করতো যে তারা ক্ষমতার খুব কাছাকাছি আছে, তারা চাইলেই ক্ষমতারে ফেলাই দিতে পারে। রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদে জয়েন করে বলছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হইতে চান, মানে শেখ মুজিব যেভাবে বলছিলেন তাজউদ্দিনকে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব সেইভাবে। তো ক্ষমতা বিষয়টা কি, কিভাবে ক্ষমতা তৈরি হয় সেটা তারা আদতেই বুঝতে পারেনি, অথচ ক্ষমতার শখ তাদের পায়ে বসলো। রাজনৈতিক দল খুললো, কিন্তু খোঁজ রাজনীতি বিষয়টা কি সেটা না জেনে। এটা ক্লাব আর একটা রাজনৈতিক দলের তফাৎ কি? মূল ফারাক, ক্লাবের লক্ষ্য দেশের ক্ষমতায় যাওয়া না, কিন্তু যখন কোনো রাজনৈতিক দল তৈরি হয় সে ক্ষমতায় যাইতে চায়, ক্লাবের মতো না করে। কিন্তু কিছু লোক একসাথে হইলেই ক্ষমতায় যাওয়া যায় না, সেটা রাজনীতি হয়ে ওঠে না। ক্ষমতায় যাইতে চাওয়ার, ক্ষমতাকে ধরে রাখার পাত্রটা হইতেছে, কন্টেনারটা হইতেছে রাজনৈতিক দল। আরেকটা গুরুত্বপূর্ণ তফাৎ হচ্ছে রাজনৈতিক দলের বয়ানের ব্র্যান্ডিং থাকে, এটারে মার্কেটিং এর ভাষায় পজিশনিং বলে। এটাই রাজনীতি। এটা পরীক্ষা করি পজিশনিং নিয়ে, হ্যাঁ, মানে গণ অধিকার পরিষদের পজিশনিং নিয়ে। পজিশনিং এর অর্থ হচ্ছে ওই গণ অধিকার পরিষদ আপনার মাথায় কোন পজিশনে আছে। গণ অধিকার পরিষদ বললে মাথায় কি আসে প্রথমে? নূর হক নূর সারা কিছু আসে না তো। রাজনীতি কি গণ অধিকার পরিষদের? হাসিনার পতন, এটা তো রাজনীতি না। রাজনীতি হচ্ছে কেন হাসিনার পতন দরকার আর হাসিনা আমার কোন স্বপ্নের সামনে বাধা। গণ অধিকার পরিষদের স্বপ্ন কি? নাই কিছু। আমি বরং এই দলের জন্মের সময় শুনছিলাম তারা কোটা সংস্কার আন্দোলন শেষে বুঝে যান যে এখন তাদের আর সরকারি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই তারা এখন পেশা হিসেবে রাজনৈতিক দল করবেন। ফেয়ার এনাফ। রাজনীতি করা তো পেশাই অনেকের নেশা, কিন্তু অনেকেরই পেশা। এই পেশায় থেকে সারাক্ষণ রাজনীতি করে তো ঘর সংসার করছে অনেকেই, তাই না? তাই ওনারাও রাজনৈতিক দল করবেন যাতে চাঁদা তোলা যায়, আর এই চাঁদা তোলার মাধ্যমে এটা তাদের ব্যক্তিগত আয়ের একটা উৎস হয়ে যায়। আর এই জন্যে এই দল ঘোষণা দেওয়ার পরেও তাদের রাজনীতি কি এটা নিয়ে তারা জানতে বা জানাতে উৎসাহ রাখেন নাই। মনে রেখেন, রাজনীতি মানে কিন্তু দাবির সমষ্টি না। রাজনীতি অন্য জিনিস, রাজনীতি বয়ান। চান্দা তোলা খারাপ এটা আমি বলতেছি না, কিন্তু গণচান্দা একটা রাজনৈতিক দলের নেতাদের বাঁচায় রাখতে পারে না, অন্তত ছোট দলের। অনেক বড় দল হইলে দু একজন নেতাকে বাঁচায় রাখতে পারে একটা রাজনৈতিক দল। রাজনৈতিক দল চাঁদা তোলে, এটা সত্য। রাজনীতিবিদরা পেশা হিসেবে রাজনীতিকে নেন, এটাও সত্য। কিন্তু পাবলিকের কাছে চাঁদা তুইলা, শুধু চাঁদার উপরে নির্ভর করিয়া কেউ সংসার চালাইতে পারেন না, খুব বড় দল না হইলে। যারা চালান তারা সমাজে রাজনীতিতে প্রভাব রাখতে পারেন না। গণ অধিকার পরিষদের কেউ কেউ নানা ব্যবসা ট্যাবসা করেন, বেশ পরিশ্রমী মানুষ, তারা পরিশ্রম করেন, কিন্তু নূরের সংসার চলে কিভাবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কোটা সংস্কার আন্দোলন তো হয়েছিল সরকারি চাকরি পাওয়ার জন্যই লড়াই, তাই না? তো গণ অধিকার পরিষদের ওরা চাকরি করে না কেন? করে না কারণ ওরা চাকরি পায় না, বয়স পার হয়ে গেছে। তাই ফাইনালি গণ অধিকার পরিষদ সেই সংগঠন যারা কোটা সংস্কার আন্দোলনে ছিল কিন্তু চাকরির বয়স চলে গেছে, তারাই গণ অধিকার পরিষদ। তাই এই দলের কোনো রাজনৈতিক অবয়ব দাঁড়ায় নাই। কিন্তু ওই যে বললাম, সকলেরই ক্ষমতার স্বপ্ন ছিল, খায়েশ ছিল, হাউস ছিল, তাই ওদের সকলেই কোনো না কোনো গোয়েন্দা নেটওয়ার্কে ধরা দিছে। শেষে যতটুকু শুনছি বেশ খাতির জমছিল ডিবির সাথে, মানে যে গোয়েন্দা নেটওয়ার্কে তারা ধরা খাইছে সেটা অনেকেই বলেন ডিবি, কিন্তু তখন যাই হোক, এখন ফাইনাল খবর হচ্ছে যে এটা হয়ে গেছে রয়ের আন্ডার কভার। আমার হেটার এখন মুসকে হিসেবে বলবে যে আমি সব জায়গায় দেখি, তো দেখাই তো উচিত নাকি বাংলাদেশে যে ভারতের হেজিমনি বা আধিপত্য চলতেছে, স্ট্যাবলিশ হয়েছে, এটা রসারা হয়েছে নাকি? এটা বালসিউন বিএনপি নেতা সালাউদ্দিনের যে ইন্ডিয়া পাচার করা হইলো, এটা রসারা হয়েছে? বাংলাদেশে যে 10 লাখ ভারতীয় নাগরিক কাজ করে, টাকা পাঠায় ইন্ডিয়াতে, এরা সবাই কুতকুত খেলে, হ্যাঁ? এই বাঙ্গ প্রগতিশীলরাই দেখেন এটা নিয়ে কথা বলে আর কি। আমি সব জায়গায় দেখি, মানে রে বাঁচাইতে চায়। যাই হোক,
একটা রাজনৈতিক দলের নেতাদের বাঁচায় রাখার মতো টেকা রয়ের আছে। দেখেন না, নেপালে মিটিং করতেছে, ব্যাংককে মিটিং করতেছে, আর ওনারা যাইতেছেন, জিগাইতেছেন না এই টাকাটা কে দিছে। রাজনীতিতে এটা গুরুত্বপূর্ণ, আপনি আপনার কাজ করতে হইলে টাকা লাগবে, কিন্তু সেই টাকা কই থেকে আসতেছে সেটা স্বচ্ছ আর পরিষ্কার থাকতে হবে। তো গোয়েন্দা জালে তারা ধরা পড়ছে কেন? কারণ হচ্ছে যে এই যে গণ অধিকার পরিষদ এই দলের নেতাদের এদের অর্থের প্রয়োজনের যে খাই সেটা নিয়মিত মেটানোর মতো উপযুক্ত প্রতিষ্ঠান হচ্ছে গোয়েন্দা প্রতিষ্ঠান। রয়ের এই টাকাটা আছে। আর যেহেতু রাজনীতিটা বিষয় না, বিষয়টা হইতেছে আমাদের সংসার চালাইতে হবে, তাই কার সাথে সম্পর্ক করবে কার সাথে সম্পর্ক করবে না এটা নির্ণয় হইল ভালো পরিমাণে টাকা কোত্থেকে আসবে। এখন আবার রেজা কিবরিয়া আর নুরু পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করতেছে, সেখানে মূল একটা লোক কিন্তু কমন। দেখবেন বাংলা ট্রিবিউন লিখছে যে দেখেন নূর বলেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায়। ওরা কিন্তু কয়ে দিচ্ছে সবকিছু, মাসুদ করিম এনায়েত করিমের কথা। দেখছেন তো, ওরাই কয়ে দিচ্ছে ওদের কথা। সূত্রগুলো জানিয়েছে রোববারের বৈঠকে রেজা কিবরিয়া দলের সদস্য সচিব নুরুল হকের বিরুদ্ধে একটি প্রতিবেশী দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ করেন। এছাড়া রেজা কিবরিয়া দলের তহবিল নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তোলেন। অন্যদিকে নুরুল হক নূর পাল্টা অভিযোগ করেন যে তার দলের আহ্বায়ক রেজা কিবরিয়া অনেকদিন ধরে ফরাদ মজার এবং শওকত মাহমুদের নেতৃত্বাধীন ইনসাফ কায়েম কমিটির কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন, সেজন্য তিনি অর্থ পাচ্ছেন, এই বলে অভিযোগ করেন নুরুল হক। অর্থাৎ নুরু আর কিবরিয়া এরা পরস্পরকে যাদের সাথে সম্পর্ক করা এবং অর্থ নেওয়ার অভিযোগ করছেন তাদের মূল ব্যক্তিত্ব একজনই, সেটা মাসুদ করিম। তো এটাই হইতেছে সেই রয়েল লোক। কেন রয়েল লোক আসেন এটা একটু ব্যাখ্যা করলে আরো বুঝে যাবেন। কিন্তু মাসুদ করিমের মিশন কি? হাসিনার আমলে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়েছে। যেমন এক্সাম্পল দেই, বিডিআর এক এক করে দুর্বল বা অকেজ করা দেওয়া হয়েছে যে ইনস্টিটিউটগুলোকে, এবং রয়ের অনুগত করে ফেলা হয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে। আর সেই ধারাবাহিকতায় আরো এরকম কিছু প্রতিষ্ঠানকে ধ্বংস করা বা হাসিনা বা রয়ের অনুগামী করে ঢাইলে সাজানোর জন্যই মাসুদ করিম গং মিশন চালাইছিল। এটা তাদের মিশন। প্রতিষ্ঠান ধ্বংস হইলে ইন্ডিয়ার লাভ, ইনস্টিটিউট ধ্বংস হইলে ইন্ডিয়ার লাভ। বিডিআর ধ্বংস হয় কার লাভ হয়েছে? ইন্ডিয়ার হয়েছে না? রর ইন্ডিয়া কেন আসে আমার আলোচনায় বারবার, এটা বুঝছেন তো? আবার কিবরিয়া অভিযোগ করতেছে নূর ইন্ডিয়ানদের সাথে লটরপটর করতেছে, আবার নিজে কেন এই গংদেরই ব্যাংকক মিটিং উপস্থিত থাকলেন, আর এখন কিবরিয়ার বিরুদ্ধে মাসে 3 লাখ টাকা নেওয়ার অভিযোগ করতেছে। তো এইগুলোর পরিষ্কার বিশ্বাসযোগ্য জবাব খুঁজতে হলে এই যে ডটগুলো এগুলো মিলাতে হলে ভারত আর রস হলে আসেই। তার উপরে ওরা নিজেরাই পরস্পরের বিরুদ্ধে ভারত সহ বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকদের সঙ্গে গোপন বৈঠক করেন বলে অভিযোগ করছেন। এই যে দেখেন নিউজে দেখেন, র একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে অনেক টাকা পয়সা ঢালছে। আমাদের অনেক শ্রদ্ধাভাজন মানুষ, আপনারা শ্রদ্ধা করেন, এরকম মানুষ যেন চক্করে পড়ছে এই রয়ের, যাই না হোক বা নিরুপায় হয়ে হোক, উদ্দেশ্য একটাই, আরো কোনো ইনস্টিটিউটকে জয় বাংলা করে দেওয়া। তবে এখন লাভের লাভ হইলে হচ্ছে যে মাসুদ করিম এন্ড গণ অধিকার পরিষদ, ইনসাফ কমিটি এদের তৎপরতা অনেকটা এক্সপোজ হয়ে গেল। গোয়েন্দাদের অর্থ নিয়ে সেই কাজ করতে যায়, সেটাকে জায়েজ করতে গিয়ে সেই কাজগুলোকে রাজনৈতিক কাজ বলে চালানো, সরকার বিরোধী কাজ বলে চালানো, আর সেটা পাবলিককে বিশ্বাস করানো, এইটা আরো কিন্তু কঠিন হয়ে গেল। সো ইন্ডিয়ার সাথে হাত মিলায় বাংলাদেশের ক্রুশিয়াল ইনস্টিটিউট ধ্বংস করার পরিকল্পনা করার এই ভয়ানক দেশবিরোধী কাজে যারা সজ্ঞানে হোক অজ্ঞানে হোক যুক্ত হয়েছেন বা বাধ্য হইয়া যুক্ত হয়েছেন, তাদের আপাতত আমাদের সন্দেহের তালিকায় রাখতে হবে। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নাই। যারা গোয়েন্দা জালে ধরা পড়ে তারা দেশের কোনো উপকার করতে পারবে না, এটা মাথায় রেখেন।